একজন অসহায় মা তার ৭ দিনের সদ্যোজাত কন্যা সন্তানকে রেখে আত্মহত্যা করল। কিন্তু সে কি চলে গেল? না, তার আত্মা আবার ঘুরে ফিরে আসলো। আর তারপর যা হলো বন্ধুরা, সেটা শুনলে আপনারা সকলেই চমকে উঠবেন। তাহলে চলুন আজকের এই ঘটনা শুরু করা যাক। আজকে আপনাদের যে ঘটনা বলবো বন্ধুরা, সেই ঘটনা ঘটেছে বর্ধমানে। ঘটনাটা কিন্তু রিসেন্ট ঘটনা নয়। রিসেন্ট হলে হয়তো মেয়েরা এতটা অসহায় হতো না। হয়তো সে গরিব হতো, বা হয়তো সে অশিক্ষিত হতো, সে কিছু বুঝতো না। কিন্তু তবুও সে প্রতিবাদ করত, এবং হয়তো কোনো মানুষ এসে পাশে দাঁড়াতো। কিন্তু ঘটনাটা ঘটেছে কম করে প্রায় ২০ বছর বা তার একটু বেশি। সেই সময় একজন মা কন্যা সন্তান জন্ম দিয়েছিল, তাই সে অপরাধী হয়ে গিয়েছিল। এই যে মহিলাটি, তিনি কিন্তু অত্যন্ত গরিব ঘরের সন্তান ছিলেন। বর্ধমানের মোটামুটি টাউনের দিকেই তার শ্বশুর বাড়ি, এবং বর্ধমানের পুরো গ্রাম্য অঞ্চলে ছিল এই মহিলাটির বাড়ি। আমি দিদি বলেই ডাকছি, যতই বড় হোক না কেন অনেক। সেই দিদির বাবা মাঠে চাষ করতো, কিন্তু নিজস্ব কোনো জমি ছিল না, ভাগ চাষই ছিল আর কি। এছাড়া কিন্তু আর কোনো ইনকাম ছিল না। আর এই দিদি ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে একটি মাত্র মেয়ে। দুর্ভাগ্য আমি এই কারণেই বললাম, কারণ একটি মাত্র মেয়ে হওয়া কোনো অন্যায় নয়। আমি কিন্তু একটি মাত্র মেয়ে, কিন্তু দিদি যেহেতু গরিব ঘরের সন্তান ছিল, আর তার পড়াশোনা করে কিছু করারও সুযোগ ছিল না, তাই তার পাশে দাঁড়ানোরও কেউ ছিল না। আর তাই সে এবং তার বাবা মা কিন্তু অসহায় হয়ে পড়েছিল। দিদি কিন্তু দেখতে খুবই সুন্দরী ছিল, আর সেই কারণে হয়তো কোথাও দেখে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল তার মা নিজের বৌমা করবে বলে পছন্দ করেছিল। তারপর বাড়িতে এসে বলেছিল, আর মেয়েটির বাবাও রাজি হয়ে গিয়েছিল। কিন্তু এই যে সম্বন্ধ আসছিল, তার প্রায় ১-১.৫ বছর আগে তার মা মারা যায়, এবং সম্বন্ধ আসলো। সেই দিদির বাবা কিন্তু রাজিও হয়ে গেল, খুশি হলো যে এত একটা ভালো বাড়ি থেকে তার মেয়ের জন্য সম্বন্ধ এসছে। ছেলে চাকরি করছে, ছেলেরা ২ ভাই, তার ছোট ভাইও সেও চাকরি করছে, এবং সে কিন্তু আগে থেকে বিবাহিত। এটা কিন্তু তার মাথায় একবারও আসেনি যে ছোট ভাই আগে বিয়ে করে নিল এবং বড় ভাই এখনো অবিবাহিত। কোনো কি কারণ আছে? এদিকে কিন্তু তার যে হাজবেন্ড, তার কিন্তু বয়সও কম নয়। মোটামুটি করে ৩৫-৩৬ মতো তো বয়স হয়ে যাবে। আর তখন দিদির বয়স ছিল কত? বেশি হলে ১৯ থেকে ২০। অতএব সেই দিদির থেকে কিন্তু তার হাজবেন্ড অনেকটাই বড় ছিল। কিন্তু তবুও কারোর মনে প্রশ্ন আসলো না যে ছোট ভাই বড় দাদার আগে কি করে বিয়ে করে নিল, এবং সে এত বয়স হয়ে যাওয়ার পরেও কেন বিয়ে করেনি। ওই যে দেখেছে দিদির বাবা, ভালো বাড়ি, ভালো সম্বন্ধ, এরকম একটা গরিব ঘরে জন্ম নেওয়া মেয়েকে কি করে আর ভালো জায়গায় বিয়ে দেবে, তাও এত বছর আগে। তাই কিন্তু সে সম্বন্ধে রাজি হয়ে গিয়েছিল, এবং ভালো করেই কিন্তু বিয়েটা হয়েছিল। আর বিয়ে কিন্তু এই গ্রামে হয়নি, মেয়েটাকে তাদের বর্ধমানে টাউনে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে তাদের বাড়িতে বিয়ে দেওয়া হয়, এবং সেখানে রিসেপশন করা হয়। কিন্তু সবথেকে কষ্টকর বিষয় হলো, মেয়েটির বাবাকে একবারও নিমন্ত্রণ পর্যন্ত করা হয় না রিসেপশনে আসার জন্য। না, বিয়ের দিন ছিল, ওই যে কন্যাদান করতে হবে, তারপর কেউ তাকে থাকার কথাও পর্যন্ত বলা হয় না। সে চলে এসেছিল তার নিজের গ্রামে। এমনকি কন্যাযাত্রী অনেকে যায়, এত ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছে, রিসেপশন হচ্ছে, সেখানে কিন্তু এই বর্ধমানের গ্রামের বাড়ি থেকে কেউ যায়নি, এমনকি মেয়েটার বাবাকেও বলা হয়নি। আর যেহেতু বাড়িটা খুবই কনজারভেটিভ ছিল, একটু অন্যরকম ছিল, তাই দিদি কিন্তু সাহস করে তার বাবার কথাও বলতে পারেনি। অনুষ্ঠানটা মিটে গেল। তারপরে মোটামুটি ভালোই চলছিল, কারণ সে দিদিকে কিন্তু কোনো কাজ করতে হতো না। মোটামুটি সে ভালো সুখে রয়েছে। তারপর সে কনসিভ করলো। আর কনসিভ করার পরে কিন্তু তাকে সবাই না খুব যত্ন করলো, ভীষণ। ও যে ৯, ৯.৫ মাস, এত যত্ন, এত ভালোবাসা সে পেয়েছে, সে কখনো কল্পনাও করতে পারেনি যে তার ভবিষ্যতে এটা হবে, বা এটা লেখা আছে, বা এরকম খারাপ জিনিস তার সাথে ঘটতে পারে। ভালো কথা, কনসিভ তো করলো, ৯, ৯.৫ মাসও কেটে গেল। তারপর দিদিকে নার্সিংহোমে ভর্তি করা হলো। কিন্তু তার মেয়ে জন্ম নিল। সে মেয়ে সন্তান জন্ম দিয়েছে, এই কথা যখন তার শ্বশুর বাড়িতে পৌঁছালো, তখন একটা মানুষও সেখানে থাকলো না, দাঁড়ালো না। আর যারা যায়নি তারাও আর গেল না। প্রায় ১-২ দিন সেখানে দিদি রয়েছে। সমানে ফোন করা হচ্ছে সেই নার্সিংহোম থেকে তার শ্বশুর বাড়িতে, দিদির শ্বশুর বাড়িতে,
কিন্তু একটি মানুষও ফোন রিসিভ করছে না। আপনারা জানেন, না পেরে সে নার্সিং হোমের যে স্টাফরা তারা খোঁজ খবর নিয়ে মেয়েটির শ্বশুরবাড়িতে গিয়েছিল এবং বলেছিল যে, "আপনারা কি মানুষ? আপনারা কেন যাচ্ছেন না নার্সিং হোমে? আপনাদের পেশেন্টের কন্ডিশনটাও তেমন একটা ভালো না। অনেক ওষুধপত্র আনতে হবে বাইরে থেকে। সব ওষুধ তো আর এখানে থাকে না। তাই আপনারা কেন যাচ্ছেন না সেখানে?" কিন্তু তারা বলেছিল, "আমরা ওই সন্তান মানি না।" কিন্তু সেই সময় তারা একটা খারাপ কথা বলেছিল যে ওই সন্তান নাকি তাদের বড় ছেলের সন্তান না, মেয়েটি চরিত্রহীনা এবং যে কারণে তারা ওই সন্তান মেনে নেবে না। ওরা অনেক কিছু জানতে পেরেছে। কিন্তু এটা নাকি সম্পূর্ণ ভুল ছিল। মেয়েটির কিন্তু কোথাও কোনো সম্পর্ক ছিল না। কারণ একটি অসহায় মেয়ে যে একটা ভালো জায়গায় এসেছে, এত ভালোবাসা পাচ্ছে, সে কেন অন্য কাজ করতে যাবে, পরকীয়ায় জড়াতে যাবে? তারা হয়তো কন্যা সন্তান চায় না বলেই এরকম একটা বদনাম দিল। আর এটা কিন্তু ওই দিদি খুব ভালো করেই জানতো। কারণ এই যে ৯ মাস দিদি কনসিভ করেছিল, সেই সময় কিন্তু ওদের মুখ থেকে বাড়ির প্রত্যেকটা মানুষের মুখ থেকে একটা কথাই এসেছে যে আমরা কিন্তু এই বাড়ির বংশপ্রদীপ চাই। বংশপ্রদীপ মানে ছেলে চাই। আর ওদিকে কিন্তু ছোট ভাইয়ের কোনো সন্তান নেই। অবশ্য সে বিয়ে করেছে মাত্র ৩ বছর হয়েছে। কিন্তু তার বউয়ের কথা, সে চাকরি করে ছোট বউ। তার কথা সে এখন এত তাড়াতাড়ি বাচ্চা নেবে না। সে আরো লাইফটাকে এনজয় করতে চায়, তারপরে নেবে। আর তাই সমস্ত কিছুর চাপ পড়েছে এই বড় বৌমার উপরে। আর তাই নাকি গ্রামের থেকে মেয়ে এনেছে যে সুন্দরী হবে, তাকে নিয়ে একটু বেরোতেও পারবে। আর তারপরে সে সন্তান জন্ম দেওয়ার মেশিন হয়ে যাবে। এই বাড়ির বংশপ্রদীপ আসবে। কিন্তু বংশপ্রদীপ তো আসলো না, কারণ ছেলেকেই নাকি বংশপ্রদীপ বলে মানা হয়। মেয়ে আসলো, আর সেই কথা শুনে তারা রেগে গেছে আর উল্টে মেয়েটাকেই বদনাম করছে। আর এদিকে যে স্টাফরা এসেছিল তারা তো বলেছিল, কিন্তু যখন শুনলো যে এরকম সমস্যা, সে কিন্তু আর সত্যি মিথ্যা বিচার করতে যায়নি। সে ভেবেছিল কেন অন্যের ঝামেলায় সে পড়বে। তাই সে নার্সিংহোমে গিয়ে সমস্ত কথা বলল। এবং তারা আর কি করে, কিন্তু বিনা টাকাতে তো আর চিকিৎসা হবে না। তখন মেয়েটিকে আমার দিদিকে বলা হলো। দিদি তার হাতের একটা চুড়ি ছিল সোনার, এটাও শ্বশুরবাড়িরই অবশ্য, কিন্তু কিছু করার নেই। ওটা দিয়েছিল এবং ওটা দেওয়ার পরেই কিন্তু তার চিকিৎসা হয়েছিল। সেখানে ৭ দিন ছিল, কারণ তার না টেনশনে শরীরটা আরো অসুস্থ হয়ে গিয়েছিল। ৭ দিন থাকার পরে সে বাড়িতে এসেছিল, কিন্তু বাড়িতে আসার পরে তাকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তাকে বলা হয়েছিল, সবাই মিলে বলেছিল যে তুমি বাড়ি থেকে চলে যাও, তোমাকে এবং তোমার সন্তানকে আমরা মেনে নেব না। টাউন হলেও কিন্তু আশেপাশে অনেক ঘর ছিল যাদের সঙ্গে মোটামুটি একটু পরিচয় ওদের আছে, কথাবার্তা বলে। তারাও কিন্তু এসেছিল আর শুনেছিল যে মেয়েটি দুশ্চরিত্রা এবং মেয়েটির সন্তান নাকি এই বাড়ির বড় ছেলের সন্তান না। কিন্তু তাদের মুখ থেকে একটা কথা কিন্তু সেই সময় সে দিদি শুনতে পেয়েছিল যে এই বাড়ির যে বড় ছেলে তার নাকি অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, যার সঙ্গে সেই বড় ছেলের সম্পর্ক সে হলো সেই দাদার, এই যে দিদি তার হাজবেন্ডের নিজের মাসির মেয়ে। এবং তার সঙ্গে তো বিয়ে দেওয়া পসিবল নয়। সেও কিন্তু অবিবাহিত, তার বয়স ওই ২৭ থেকে ২৮ হবে। সে বিয়ে করেনি। তারা নাকি একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু কেউ এই বিয়ে মেনে নেবে না। সেই কারণে নাকি তারা বিয়ে করতে পারেনি। আর তাই একটা শর্ত দিয়েছে যে অন্য কোনো মেয়ে আনবো এবং সে বাচ্চা জন্ম দেবে, বংশপ্রদীপ আসবে, তুই অন্য কেউ যা পারিস করিস, কিন্তু এই কাজটা করলে আমাদের এই যে একটা বংশের যে মান সম্মান সেগুলো থাকবে না। তুই সংসার কর আর বাইরে যা ইচ্ছা হয় তাই কর। আর সেই ছেলেটি কিন্তু তার মায়ের কথা শুনে সেটাই করে যাচ্ছিল, বিয়ে করেছিল। এবং অন্যদিকে তার নিজেরই বোনের সাথে, মাসির মেয়ে মানে নিজেরই বোন, তার সঙ্গে সম্পর্ক রাখছিল। এই কথা কিন্তু ঘুণাক্ষরেও এই দিদি টের পায়নি। টের পাওয়ার কথা নয়। অন্য কোনো মেয়ে হলে একটা সন্দেহ কিন্তু চলে আসতো, কিন্তু সেখানে তার নিজের মাসির মেয়ে, সে প্রায় মাসের ২০ দিনই এই বাড়িতে থাকে। থাকতেই পারে, মাসির মেয়ে এখানে আসে, ভালোবাসে সবাই, তাই থাকে। তার মধ্যে কি কখনো সন্দেহ জাগবে যে তার সাথে আমার স্বামীর কোনো সম্পর্ক আছে? আর তাই কিন্তু এই একটা বছরের মধ্যে ওর মনের মধ্যে একবারের জন্য মনে হয়নি যে এখানে কোনো গরমিল আছে বা তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে। কিন্তু সেই সময় একজনের কথা শুনে সেই দিদি কিন্তু বুঝতে পেরেছিল
যে সত্যিই তাই, এখানে কিছু একটা ঘটমট আছে এবং তার স্বামীর সাথে তার সেই মাসির মেয়েরই সম্পর্ক আছে। এইবার সে সমস্ত কিছুই বুঝতে পারছিল। কেন সে মাসের পর মাস এই বাড়িতে থাকতো, কেন এত ঘুরতে যেত। ও ভাবতো কি যে হয়তো এমনি ঘুরতে যাচ্ছে, এমনি হয়তো বোন হিসেবে কোথাও নিয়ে যাচ্ছে। কিন্তু মনে মনে যে এইসব চলছিল বা এরকম ব্যাপার আছে, কি করে জানবে সেই দিদি? কিন্তু তার প্রতিবাদ করার কোনো জায়গা ছিল না। পাড়ার লোক সবাই বলছিল, অনেকে নিজের মুখ দিয়ে সাপোর্ট করছিল, মানে কথা দিয়ে সাপোর্ট করছিল সেই দিদিকে। কিন্তু একবারও পাশে এসে দাঁড়ায়নি যে ঠিক আছে আমরা প্রতিবাদ করব, তুমি প্রতিবাদ কর, তোমার পাশে আছি, কেউ দাঁড়ায়নি। তখন কিন্তু সেই দিদি বাপের বাড়ি চলে গিয়েছিল। কিন্তু বাপের বাড়িতে তখন তার কেউ ছিল না। কারণ কমাস আগেই তার বাবা মারা গেছে, আর কেউ বেঁচে নেই। তার মা নেই, তার বাবা নেই, ছোট্ট একটা কুঁড়েঘর মতো ঘর রয়েছে। আর সে এখন কোনো কাজকর্ম করতেও পারবে না, কিচ্ছু সে জানে না। কি করবে এখন সে? অসহায় হয়ে পড়ে। আর সেই সময় সে একটা ডিসিশন নেয়, সে আবার বর্ধমান টাউনে ফিরে যাবে। আর সেখানে একটা বাড়ির সামনে তার মেয়েকে রেখে সে সুইসাইড করবে। আর সে সেটাই করেছিল। আর এই বাড়িটা কিন্তু তার শ্বশুরবাড়ির বাড়ির কাছাকাছি, মানে খুব কাছাকাছি নয়, মোটামুটি ডিস্টেন্স হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট মতো লাগবে। কিন্তু সেই বাড়ির সম্পর্কে সেই দিদি জানতো যে ওই বাড়িতে দুজন মানুষ আছে যাদের বয়স, স্বামীর বয়স হয়তো 39-40 হবে, আর স্ত্রীর বয়স ওই 33-34 হবে। তাদের কিন্তু কোনো সন্তান নেই, তারা অনেকবার চেষ্টা করেছে কিন্তু কোনো সন্তান হয়নি। আর তাই সেটা জেনে কিন্তু সেই দিদি তার বাড়ির সামনে সেই বাচ্চা মেয়েকে রেখে এসেছিল রাত্রেবেলায়। আর তারপর সে নিজে সুইসাইড করেছিল রেল লাইনে, সে আত্মহত্যা করেছিল। হ্যাঁ, সেই রাত্রেই। তারা কিন্তু খুব ভালো পরিবার, মানে যে বাড়িতে তার বাচ্চাকে রেখে এসেছে আর কি। স্বামী চাকরি করে এবং স্ত্রী হাউসওয়াইফ কিন্তু শিক্ষিতা। তারা যখন সকালে ওঠে, সকালে বলতে ভোরবেলায় উঠেছিল কারণ স্বামী অনেক দূরে অফিসে যায়, তাড়াতাড়ি উঠতে হয়। সকালে বাইরে বেরিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে এরকম কাঁদছে। হয়তো ভোরবেলার দিকেই কাজটা ঘটিয়েছে, ভোরবেলা রেখে গিয়ে হয়তো দূরের থেকে দেখতেও পেয়েছিল যে কখন ওঠে, তারপরেই হয়তো সে দেখে চলে গেছে সেখান থেকে, তারপর আত্মহত্যা করেছে। কারণ সে জানে, এখন হয়তো মানে সঙ্গে সঙ্গে জানতে পারবে না যে এই বাচ্চাটি কার, কিন্তু পরবর্তীকালে ভালো করে মানে তদন্ত করে দেখা যাবে যে এই বাচ্চাটি হচ্ছে তাদের পাশের পাড়ারই একটা বাড়ির বাচ্চা, এবং তার ওয়াইফকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আর সে এখানে রেখে গেছে। যখন তারা জানতে পারবে যে সে বেঁচে আছে তাহলে নিশ্চয়ই সেই বাচ্চাকে আবার তার কাছে দিয়ে আসবে। কিন্তু যখন তারা জানতে পারবে যে সে আর বেঁচেই নেই এবং তার দাদু দিদা কেউই নেই, তিন কুলে কেউ নেই তার মামা বাড়ির, তখন কোথায় দিয়ে আসবে? এই বাড়িতে আসবে। আর এই বাড়ির কেউ মেনে নেবে না, মেনে নিলে সে এখানেই থাকবে। আর যদি মেনে না নেয়, এরা এত ভালো মানুষ, এরা নিশ্চয়ই তার মেয়েকে ফেলে দেবে না। সেটাই হয়েছিল। সকালবেলা মেয়েটাকে পাওয়ার পরে তারা কিছু বুঝে পাচ্ছিল না কি করবে। টাউন হলেও কিন্তু পাড়া মতো তো, এক কান থেকে দু কান মানে এরকম হতে হতে সবার কানে পৌঁছে গেছে কথাটা। আর তারপরে ওদের কানে এটাও এসেছে যে এই বাচ্চা মনে হয় ওই বাড়িরই বাচ্চা, এখান থেকে অনেক দূরে, এখান থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার বা বেশি কম এরকম হতে পারে। সেই বাড়িতে একজন বউকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মনে হয় তারই বাচ্চা। সেই বাচ্চা নিয়ে কিন্তু ওই দুজন মানুষ চলে গিয়েছিল সেই দাদাদের বাড়িতে, মানে ওই দিদির শ্বশুর বাড়িতে আর কি। কিন্তু সেখানে যাওয়ার পরে ওরা আবারও বলল যে ও চরিত্রহীনা, তাই ওকে তাড়িয়ে দিয়েছি। আর এর মধ্যে খোঁজও হয়ে গেছে যে আত্মহত্যা করেছে বর্ধমান রেল স্টেশনে। এখন তারা কি করবে? এদিকে তো বাচ্চাকে এই বাড়ি থেকে মেনেও নিচ্ছে না। তখন তারা কি করেছিল, একটা মানে থানায় যায়, থানায় গিয়ে লিখিত পড়িত করে বাচ্চাটিকে দত্তক নিয়ে নেয়। এই দত্তক নেওয়া কিন্তু দুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল। কারণ দিদি ভালো করে জানতো যে ওরা বাচ্চা চায় কিন্তু বাচ্চা পাচ্ছে না। আর সেখানে সদ্যজাত এই শিশুকে পেয়ে ওরা কোনো মতেই ত্যাগ করতে পারবে না। আর সেটাই হয়েছিল। ওরা কিন্তু বাচ্চাটিকে গ্রহণ করেছিল আর তাদের বাড়িতে নিজের বাচ্চা হিসেবে মানুষ করছিল। সমস্ত কিছু তো ঠিক ছিল এই পর্যন্ত। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, দিদি মারা গেছে তার ভাগ্য নিয়ে। কিন্তু তারপরে কি হলো? তারপরে কি সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলছিল? একদমই নয়। কারণ সেই দিদি মারা যাওয়ার পরেও কিন্তু তার বাচ্চার প্রতি যে টান সেটা কোনো মতেই সে সরাতে পারছিল না। যেহেতু সে আত্মহত্যা করে মারা গেছে, সে মুক্তি পায়নি এখনো, পসিবলও হয়তো না তাড়াতাড়ি।
তাই সে আবার ফিরে এসেছিল তার বাচ্চার কাছে। কিন্তু সে ওই বাড়ির যে দুজন মানুষ আছে তাদের কিন্তু ভয় দেখাতে আসেনি। কারণ সে ভালো করেই হয়তো জানতো যে তার আত্মা ওই বাড়িতে আছে। এই উপস্থিতি টের পেলে তারা কিন্তু ওই বাচ্চাটিকে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারে। তারা কি চাইবে যে এই বাড়িতে এই বাচ্চার জন্য ভূতের উপদ্রব হোক? তারা নিশ্চয়ই চায় না। তাই মারা যাওয়ার পরেও সেই মা কিন্তু সন্তর্পণে সেই বাড়িতে রয়ে গিয়েছিল এবং বাচ্চাকে সে দেখছিল। বাচ্চাকে ভালো করে সে মন ভরে দেখতে চাইছিল। কিন্তু সেই ব্যাপার কিন্তু একটু একটু হলেও বুঝতে পারছিল সেই বাড়ির সেই বাচ্চাটির নতুন মা। কারণ সেই বাচ্চাটি না উপরি চোখ আছে। উপরি চোখ মানে বুঝতে পারছেন তো? মানে ছোট বাচ্চা এটা বলা হয় আর কি, যে কোনো ছোট বাচ্চা যদি উপর দিকে এভাবে তাকায়, বারবার করে উপর দিকে তাকায়, হাসে, কাঁদে, তাহলে নাকি বলে যে ওরা দেখতে পায় অনেক কিছু। সেটা ভগবান হোক বা কোনো আত্মা হোক, কিছু হোক, ওরা দেখতে পায়। ওই বাচ্চা কিন্তু সবসময় উপর দিকে এভাবে তাকাতো। মানে উপর দিকে মানে খুবই উপর দিকে তাকাতো। হাসতো এবং এত মানে হাসতো, এত আনন্দ পেত, অন্য কারোর কাছে থাকলে কিন্তু এত আনন্দ সে পেত না। এর মাঝখানে সেই বাচ্চা মেয়েটি না কেঁদে উঠেছে। কেঁদে ওঠার পরে বাচ্চাটিকে এরকম কোলে নিয়েছে তার মা, নতুন মা। কোলে নেওয়ার পরে বাচ্চাটি না সে উপর দিকে চোখ দিকে এরকম দেখছে, চারিদিকে দেখছে। কিন্তু ও কিছু বুঝে পাচ্ছে না যে কি দেখছে। এরকম প্রায় ২-৩ দিন হয়েছে। তারপরে একদিন হঠাৎ করে দুপুরবেলার দিকে বাচ্চাটিকে নিয়ে তার মা এরকম শুয়ে রয়েছেন। মা বলে ডাকছি, নতুন মা আর কি। সে শুয়ে রয়েছে। দরজা কিন্তু বন্ধ। তার স্বামী বাড়িতে নেই, সে অফিসে গেছে। কিন্তু হঠাৎ করে সে আওয়াজ পেল সেই ঘরের মধ্যে দরজা খোলার। মানে কেউ দরজা খুলেছে আর সেই দরজা খুলে একটু ক্যাচ ক্যাচ করে একটা আওয়াজ হয়। সেই আওয়াজটা কিন্তু হয়েছে। চোখ মেলে সে তাকিয়েছে কিন্তু কোথাও কাউকে দেখতে পায়নি। কিন্তু তারপরে সে আরেকটা জিনিস দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিল। তার সারা শরীর শিউরে উঠেছিল। কারণ যে বিছানায় সে শুয়ে রয়েছে বাচ্চাটিকে নিয়ে, সেই বিছানায় হঠাৎ করে একটু আওয়াজ হয়। মানে আওয়াজ তো হয়ই, আবার একটু কেঁপে ওঠে। দেখবেন কোনো খাটে যদি কেউ হঠাৎ করে উঠে বসে না, আমরা তো বুঝতেই পারি যে কেউ উঠে বসেছে। আর যদি আমি না ঘুমাই, আমি ধরুন অন্যদিকে মানে ফিরে ঘুমিয়েছি, পেছন থেকে এসে কেউ বসেছে, আমি কিন্তু সেই খাট দোলানির আওয়াজেই বুঝতে পারবো মানে কেউ এসেছে এখানে। সেটাই কিন্তু হয়েছিল। দিদি পুরো অবাক হয়ে গেল, কি ব্যাপার? এই খাটে কি কেউ উঠলো? নাকি ভূমিকম্প হলো? কিছু কি হলো? কিন্তু সেই সময় ওই খাটে যে ওঠার আওয়াজ বা একটা খাট কেঁপে যাচ্ছে সেই আওয়াজ হওয়ার পরে বিছানার একটা জায়গা না কুঁচকে গেছিল। এটা থেকে বোঝা যায় সেখানে কেউ বসেছিল। আপনা আপনি পুরো ম্যাজিকের মতো সেকেন্ডের মধ্যে জায়গাটা কুঁচকে গেল। যখন দিদি সেই দিকে তাকিয়েছে চোখটা কোড়া করে মানে দেখার জন্য, সঙ্গে সঙ্গে আবার ঠিক পুরো মনে হচ্ছে দিদি যেন কোনো ম্যাজিক দেখছে। ভয় পেয়ে গিয়েছিল সেদিন। দিদির মনে কিন্তু অন্য কিছুই ঘোরেনি। একবারেই তার মনের মধ্যে চলে এসেছিল, তাহলে কি এই বাচ্চাটির মা সে আছে এই বাড়িতে? যেহেতু সে আত্মহত্যা করে মারা গেছে, তাহলে কি সে যায়নি, সে এখানে আছে? এটা ভাবতে ভাবতে না তার চোখ মুখ পুরো দাঁড়িয়ে গেছে, ভয় পেয়ে গেছে। কিন্তু এই কদিনের মধ্যেই সে বাচ্চাটিকে ভীষণ ভালোবেসে ফেলেছে। ৭-৮ দিনের সদ্য বাচ্চা তো, মায়া জড়িয়ে গেছে বাচ্চাটির প্রতি। আর অবাক করার বিষয় হলো, যখন দিদি এইসব জিনিস ভাবছে সেই মুহূর্তে কিন্তু বাচ্চাটি কিন্তু ঘুমিয়েছিল। বাচ্চাটি উঠে যেখানে ওই কোঁচকানো হলো আবার ঠিক হয়ে গেল, সেই দিকে একটু আর চোখে মানে ট্যারা যেভাবে বলে না, ওই আর চোখে তাকিয়েছে। তাকিয়ে কিভাবে যে হাসছে, পুরো খিলখিলিয়ে হেসে উঠছে। মনে হচ্ছে কত আপন জনকে সেই বাচ্চা দেখতে পারছে। দিদি কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। কারণ এই যে ৭-৮ দিন ৯-১০ দিনের বাচ্চা এইভাবে তাকানোর কথা না। সেই বাচ্চা ঠিকমতো চোখ মেলে তাকাতে পারবে না। যখন আশেপাশে কেউ থাকছে, যাকে তারা দেখতে পাচ্ছে না, তখনই বাচ্চাটা ভাবে চোখ মেলার চেষ্টা করছে। আবার হঠাৎ করে চোখ বন্ধ। সবসময় ঘুমিয়ে আছে, ঘুমিয়েই আছে। যেরকম ওই কদিনের বাচ্চার থাকার কথা সেভাবেই কিন্তু আছে। কিন্তু হঠাৎ হঠাৎ সে আবার প্রায় ২-৩ মাস এরকম বাচ্চাদের মতো করছে, তাকাচ্ছে ওইভাবে। এটা কেন হচ্ছে? দিদি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল বাচ্চাটিকে। কিন্তু ওরাও অবাক হয়েছে, ডাক্তার শুনে অবাক হয়েছে যে এটা তো হওয়ার কথা নয়। এই ১০ দিনের বাচ্চা তো এইভাবে তাকাবে না, সবসময় ঘুমিয়ে থাকবে, এরকম তাকানোর তো কথা নয়। তখন দিদি বলছে, সেটাই তো, আমি তো ভীষণ ভয় পাচ্ছি যে এইভাবে তাকাচ্ছে কেন। উপরি চোখ আমি বুঝি, এটা আমি আগেও শুনেছি, আমার বাচ্চা না থাকলে কি হবে, আমি শুনেছি যে উপরি চোখ এভাবে তাকালে ওরা অনেক কিছু দেখতে পায়, বাচ্চারা তো বলতে পারে না।
কিন্তু 10 দিনের বাচ্চা এভাবে তাকাবে? আমি প্রথমত একটু অবাক হয়েছিলাম। আবার ভাবলাম যে সব বাচ্চা তো সমান হয় না। তারপরে দিদি কিন্তু বাড়িতে এসেছে। ওষুধ কোনো কিছু দেয়নি। বলছে, আপনা আপনি ঠিক হয়ে যাবে। এরকম এক্সেপশনাল তো অনেকেই হয়। সেরকম হয়েছে। কিন্তু দিদি কিন্তু সেই সময় তার বাপের বাড়ির সাথে কথা বলছিল। কারণ তার মা বেঁচে না থাকলেও বাবা তখনো বেঁচে ছিল এবং বাবা না কিছু জানতো। তখন তার বাবা বলল, "মারে, একটু বাচ্চাটিকে নিয়ে আমাদের বাড়িতে আয়। আমি কিছু দেওয়ার ব্যবস্থা করছি। একটা তাবিজ মতো ওর কাছে রেখে দে। কিছু হবে না। ছোট বাচ্চা হলে কি হবে? তেমন কোনো সমস্যা নেই। আর ওকে একটু আমি ঝাড়িয়ে দেব। ওকে একটু নিয়ে আয়।" ওই বাচ্চাকে নিয়ে কিন্তু সেই দিদি, আমি দিদিই বলছি বাচ্চাটির নতুন মাকে, সেই দিদি তার বাপের বাড়িতে গিয়েছিল এবং বাচ্চাটিকে দেখে সেই দাদু বলছে, "তুই ঠিকই সন্দেহ করেছিলি এই বাচ্চাটির আশেপাশে কোনো আত্মা ঘোরাফেরা করছে। আর সেই আত্মা নিশ্চয়ই বুঝতে পারছিস, এটা বলার অপেক্ষা রাখে না, নিশ্চয়ই ওর মা।" তখন দিদি বলছে, "এখন আমি কি করব?" বলছে, "কিছুই করার দরকার নেই, এটা নিয়ে রাখ। এটা নিয়ে রাখলে ওর কোনো সমস্যা হবে না। প্রথমত ওকে তো ক্ষতি করবেই না, উপরন্তু তোদের কোনো মতেও ক্ষতি করবে না। কারণ জেনে শুনেই বাচ্চা যখন তোদের বাড়িতে রেখে গেছে, তখন ও চাইবে না যে তার জন্য তার বাচ্চার বা তার নতুন বাবা-মার কোনো ক্ষতি হোক। নিশ্চয়ই চাইবে না। হয়তো কষ্ট পাবে, আস্তে, আস্তে দেখবে ঠিক হয়ে যাবে। কারণ এইসব আত্মা তো মুক্তি পেতে চায় না, থেকে যেতে চায়। কিন্তু যখন দেখবে সে তার মেয়ের কাছাকাছি আসতে পারছে না, তখন সে এখান থেকে দূরে চলে যাবে। এখানে থাকবে না, কারোর কোনো ক্ষতি করবে না।" তখন তাবিজটা দিয়ে দিয়েছিল। বাড়িতে আনার পরে বাচ্চা মানে যেরকম থাকার দরকার 10-11 দিনের বাচ্চা সেরকমই আছে। কোনো সমস্যা নেই। মানে পুরো সেরকম। কিন্তু সেই আত্মার কি হলো? সেই আত্মা কি চলে গেছে সেখান থেকে? হ্যাঁ। সেই আত্মা ১ম সেখানে থাকার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আর কারোর ক্ষতি কিন্তু সে করেনি। কাউকে সে ভয় দেখায়নি। দিদি বুঝতে পারত যে এই বাড়িতে আর আত্মা নেই। কারণ দিদি ১ম না একটা ভার অনুভব করত সেই বাড়িতে। সে অতটা মানে গুরুত্ব দিত না। যেহেতু বাচ্চাকে নিয়েই তো সে থাকতো, তাই অতটা গুরুত্ব দেওয়ার সে সময় পেত না। কিন্তু সে পরে বুঝতে পারত যে ১ম দিন থেকে বাচ্চা যেদিন থেকে এসেছে আরকি এই বাড়িতে, বাড়িটা না ভার থাকতো। একটু ভয় লাগতো সবসময়। কেমন যেন একটা অন্ধকার ভাব। কিন্তু যখন তার বাবা, নিজের বাবা এরকম একটা জিনিস দিল, তখন কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে গেল। দিদি কিন্তু জীবনেই ১ম এইসবে বিশ্বাস করছে। কারণ দিদি এর আগে কখনো এইসবে বিশ্বাস করেনি। এমনকি তার বাবা পাড়ার সবাইকে এরকম তাবিজ কবজ দিতেন, ঝাড়িয়ে দিতেন। এটারও কিন্তু ঘোর বিরোধী ছিলেন। কারণ দিদি এইসবে কোনোদিনও বিশ্বাস করেনি। আর সেই দিদি তার নতুন বাচ্চার জন্য এটা বিশ্বাস করতে বাধ্য হলো। কি ভাবছেন? এখানেই শেষ? না। যারা তার এত বড় ক্ষতি করলো, যাদের জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হলো, তাদের কি সে ছেড়ে দেবে? এতদিন হয়তো সে বাচ্চার টানে এখানে রয়ে গেছে, এখানে থেকেছে। অন্যদিকে গুরুত্ব দেওয়ার সে সময় পায়নি। বাচ্চাকে দেখতেই থেকেছে। কিন্তু যখন সে আর বাচ্চার কাছে আসতে পারছে না, তখন কি তার রাগ হচ্ছে না? অবশ্যই তার রাগ হচ্ছে। কিন্তু সে রাগটাকে প্রকাশ করছে না, কারণ প্রকাশ করতে গেলে তার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। তখন হয়তো বাচ্চাকে অন্য কোনো স্থানে ওরা দিয়ে আসতেও দ্বিধাবোধ করবে না। আর তাই সে তার রাগটাকে মেটানোর জন্য, এবং সত্যিকারে তার প্রতি তো অন্যায় করা হয়েছে, সে কি করে ভুলে যাবে? তাই এখন রাগ হয়তো তার দ্বিগুণ হয়েছে এবং সে আবার এখন এসেছে তার শ্বশুর বাড়িতে। ১ম ১০-১৫ দিন কিন্তু সমস্ত কিছু ঠিক ছিল। ওরা কিছু অনুভবও করেনি। কিন্তু শুনলে অবাক হবে না, তো ঘেন্নাও লাগতে পারে। এই ১০-১৫ দিনের মধ্যেই সেই মাসির মেয়ে কিন্তু সেই বাড়িতে আছে এবং তারা নাকি একসঙ্গেই থাকে। বাড়ির কেউ কিচ্ছু বলে না। ওরা এতটাই আধুনিক হয়ে গেছে যে কারোর কিছু বলার মানে কোনো কথাই নেই। তার মা হয়তো আপত্তি জানাতো, কিন্তু এখন বৌমা চলে গেছে, বৌমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বৌমা আত্মহত্যা করেছে। তারপরে যদি এখন আবার সিন ক্রিয়েট করে এই মেয়েটিকে নিয়ে, মানে মাসি নিজের দিদির মেয়েকে নিয়ে, তখন হয়তো সমস্যা হতে পারে, বাড়িতে অশান্তি হতে পারে। তো সেই হিসাবে সে কিন্তু চুপচাপ ছিল। কিন্তু এই ১৫ দিন পর থেকেই সেই বাড়িতে শুরু হয়েছিল ভূতের তাণ্ডব। হ্যাঁ, কারণ সেই মাসির মেয়ে, সেই দিদির মানে মাসি শাশুড়ির মেয়ে সেই দিন থেকে অন্য কিছু দেখা শুরু করলো। রাত্রেবেলা তার ঘুম ভেঙে যেত। তার মনে হতো তার কানের কাছে এসে কেউ যেন কিছু বলছে এবং তাকে বাইরে ডাকছে। একদিন সে নাকি বাইরে গিয়েছিল, মোহিত হয়ে গিয়েছিল। সবাই বলছে নাকি ঘুমের মধ্যে সে বাইরে চলে গিয়েছিল। স্বপ্নের মধ্যে অনেকে হাঁটে না, সেরকমই হয়েছে। কিন্তু এর আগে তার কখনো এরকম হয়নি।
সে নাকি বাইরে যাওয়ার পরে কিছু একটা দেখতে পেয়েছিল, বীভৎস কিছু একটা। আর সেটা দেখে সে চেঁচিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়ির সবাই আসে। তারপরে জলটা ছেটানোর পরে তার জ্ঞান ফেরে এবং সে যখন বলে যে আমি এরকম মোহিত হয়ে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে এবং সে ডাক শুনে আমি বাইরে চলে এসেছি। আসার পরে আমি দেখতে পেলাম কেমন একটা অবয়ব, সাদা শাড়ি পরা কেমন একটা ছায়া আমাকে ডাকছে এবং হঠাৎ করে আমার সামনে এসে একটা বীভৎস রূপ ধারণ করেছে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেনি। তাদের একটাই কথা, যদি কোনো সমস্যা হতো তাহলে প্রথম দিন থেকেই হতো, এতদিন পরে হতো না। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। কেউ কিন্তু তার কথা বিশ্বাস করেনি। সেই দিন রাত্রিবেলায় আবারও সে খাটের পরে শুয়ে রয়েছে। হ্যাঁ, শুয়েছিল তার, কি বলবো আর, সেই দিদির হাজবেন্ডের সাথে। সেই রাত্রেবেলায় তার চুল ধরে, চুল কিন্তু বাঁধা ছিল, খোপা করা ছিল, সেই চুল ধরে কেউ নাকি টেনে পুরো নিচে নিয়ে এসেছে। তার মাজায় বীভৎস লেগেছে, এতটাই লেগেছে তার কোমর নিয়ে উঠতে পারছে না। সে বিছানা সজ্জা হয়ে গেছে, তাকে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে, এক্স রে করা হয়েছে আর কি, কিন্তু ধরা পড়ে তার মাজার একটা হাড় ভেঙে গেছে। এখন সে বাড়িতেই পড়ে রয়েছে। কিন্তু সেখানেও থেমে থাকেনি। সে যখন বিছানায় শুয়ে থাকে, সেদিন নাকি সন্ধ্যাবেলার মতো ছিল, কেউ ছিল না সেই বাড়িতে, তারা সবাই বেরিয়েছিল কোথাও। আর দিদি শাশুড়িমা বাড়িতে ছিল, কিন্তু সে পাড়ায় অন্য কারো বাড়িতে গিয়েছিল সেই সময়। কিন্তু তখন নাকি সন্ধ্যাবেলায় তার মনে হলো তার ঘরের দরজা তো বন্ধ করা ছিল, জাস্ট ভেজানো ছিল, সেই দরজা ঠেলে কেউ প্রবেশ করলো। দরজা পুরো দেখা যাচ্ছে যে মানে খুলছে কেউ আস্তে আস্তে, কিন্তু কেউ ঢুকছে না, কোনো মানুষ সেখানে ঢুকছে না। আর হঠাৎ করে সে কাউকে দেখতে পেল না, কিচ্ছু না। সে শ্বাস নিতে পারছে না, কারণ তার মনে হচ্ছে তার গলা কেউ চেপে ধরেছে, বীভৎসভাবে চেপে ধরেছে। আর সেই সময় প্রবেশ করেছিল এই দিদির যে হাজবেন্ড, কাপুরুষ হাজবেন্ড, সে। এবং তখন এই মেয়েটিকে হাঁপাতে থেকে সে দৌড়ে আসে, তাকে স্পর্শ করে। স্পর্শ করার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। সে আর কথা বলতে পারছিল না। সেই রাত্রেও সে কথা বলতে পারেনি, তার এতটাই শরীর খারাপ ছিল। পরের দিন সকালবেলা হলে সে আস্তে আস্তে বলে যে এরকম হয়েছিল, আমি পুরো টের পেলাম যে কেউ আসলো এবং গলা চেপে ধরলো। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে কে কে এসেছিল, বলছে আমি কাউকে দেখিনি, কাউকে দেখতে পাইনি। কেউ কিন্তু তার কথা বিশ্বাস করছে না। সবাই ভাবছে যে তার মাথা পাগল হয়ে গেছে, সে একেবারে বদ্ধ পাগল হয়ে যাচ্ছে। আর তাই সেই বাড়ির যে শাশুড়ি মা আর কি, বয়স্ক ভালো মানুষ, সে তখন তার দিদিকে ফোন করার বলে যে ওকে এখান থেকে নিয়ে যা, তোর সঙ্গে তো সম্পর্ক আমি রাখছি না। হ্যাঁ, এটাও ঠিক যে তার দিদির সঙ্গে কিন্তু তার কোনো সম্পর্ক ছিল না, যবে থেকে তার ছেলে এবং তার দিদির মেয়ের সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটছে, কোনো সম্পর্ক নেই। এমনকি হয়তো মাঝখানে কোনো অশান্তিও হতে পারে। কিন্তু সে তখন ফোন করে জানায় তোর মেয়েকে এখান থেকে নিয়ে যা, অনেক জ্বালিয়েছিস, আমি আর জ্বালানো সহ্য করতে পারছি না। তখন সে মেয়েটিকে বাড়িতে নিয়ে যায়। মেয়েটি পুরো আধমরা হয়ে গেছে, মানে সে বিছানা থেকে উঠতেই পারছে না। অনেক ফিজিওথেরাপি করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছুর সমাধান হচ্ছে না। আর তারপরে এই বাড়িতে শুরু হয়েছিল এক এক করে সবার প্রতি অত্যাচার। আর তারপরে সবাই বিশ্বাস করেছিল যে হ্যাঁ, ওই মেয়েটি ঠিকই বলছিল, আত্মা আছে এখানে এবং সে আত্মার কেউ নয়, সেই আত্মা হলো তাদেরই বাড়ির বউ। সে মুক্তি পায়নি, আর তাই সে আবার ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কারণ সেই দিন রাত্রেবেলায় যখন তার স্বামী ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে যে তার স্ত্রী তার সামনে এসেছে আর তাকে বলছে ধ্বংস করে দেব, তোর পুরো পরিবারকে ধ্বংস করে দেব, আমাকে তো বাঁচতে দিলি না, আমার মেয়েকে তো মারলি না, তোর পুরো পরিবারকে আমি ধ্বংস করে ছেড়ে দেব। সে ধড়ফড় করে উঠে বসে, কিন্তু কোথাও কিছু দেখতে পায় না। সে বুঝতে পারে স্বপ্ন দেখছিল, কিন্তু এতটা বাস্তব। এরকম স্বপ্ন সে দেখলো, তাহলে কি সত্যি সত্যি তার যে মাসির মেয়ে, সে গার্লফ্রেন্ড ঠিকই বলেছিল? সে পুরো অবাক হয়ে গিয়েছিল। কিন্তু তখন সে নিজেকে বোঝালো না, তেমন কিছু নয়, মনে হয় মেয়েটি বারবার করে বলতো, তাই মাথায় ঢুকে গেছে এইসব কিছু, আর তাই স্বপ্ন দেখেছি। সে চুপ করেছিল। কিন্তু সেই রাত্রেই ভোরবেলার দিকে কেউ যেন তার মুখে আঁচড়ের দাগ দিয়ে গেছে। মনে হলো 5টা আঙুল দিয়ে বাঁ পাশ থেকে ডান পাশে দাগ, আবার অন্য 5টা আঙুল দিয়ে, মানে আঙুল মানে নখ দিয়ে, ডান পাশ থেকে বাঁ পাশে পুরো একদম ক্রস চিহ্ন করে দিয়েছে মুখে। সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে, এটা কিন্তু স্বপ্নের মধ্যেই হয়েছে,
সে ভাবছে স্বপ্ন দেখেছে সে, এটা বাস্তব নয়। কিন্তু যখন সে সকালবেলা ঘুম থেকে ওঠে সে তার মুখে ব্যথা অনুভব করে। আয়নার সামনে গিয়ে সে দাঁড়ায় এবং দেখার পরে সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তার ভাই, ভাইয়ের বউ, তার মা সবাই চলে আসে আর তাকে দেখে সবাই আঁতকে ওঠে। বলে যে, "কি করে হলো এটা?" তখন সে বলে, সমস্ত কিছুই বলে, রাত্রে স্বপ্নের কথাও বলে। তারপরে ভোরবেলা স্বপ্নে এটা হয়েছিল এবং সেটা বাস্তব হয়ে গেছে, এটাও বলে। তারা সবাই ভয় পেয়ে যায়। কিন্তু সেই সময় তারা আলোচনা করতে বসে যে এবার তারা কোথায় যাবে। কাউকে এই বাড়িতে আনতেই হবে যে আত্মাকে একেবারে তাড়িয়ে দিতে পারবে। কিন্তু ভাবলেই তো আর সঙ্গে সঙ্গে খোঁজ পাওয়া যায় না। খোঁজ নিতেও সময় লাগে। আর এর মাঝখানেই আবার ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। কারণ সেই রাত্রেবেলায়, দিনের বেলায় কোনো ঘটনা ঘটছে না, রাত্রেবেলাতেই তার যে ভাইয়ের বউ ছিল, সে অবশ্য কোনো অন্যায় করেনি, কিন্তু অন্যায়কে প্রশ্রয় তো দিয়েছে। সে থাকতো নিজের মতো, কখনো খারাপ ব্যবহার অবশ্য করেনি বড় বৌমার সাথে, মানে বড়দির সাথে যে যা হবে সম্পর্কে। কিন্তু তার হয়ে কখনো কথাও বলেনি। যখন তার প্রতি অন্যায় করা হয়েছে তখন একটা প্রতিবাদ তো সে করেনি। এমনকি সে নিশ্চয়ই জানতো তার মাসির মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। তখনও তো সে একবারও প্রতিবাদ করেনি আর বলেওনি, তাকে সতর্কও করেনি। অতএব সেও সমান দোষে দোষী। তাই সে রাত্রেবেলা যখন বাথরুমে উঠেছিল তখন সে বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিল। আর এই যে পা পিছলে পড়ে গেল তার কারণ শুনে আপনারা অবাক হবেন। বাথরুমে তেল ছিল, সরষের তেল কেউ ফেলে রেখেছিল। সে তেলেই পা পিছলে সে পড়ে যায় এবং তার একটা হাত ভেঙেও যায়। দড়াম করে হাতে লেগেছিল, কনুইটা নিচে পড়েছিল আর কনুইটার ওখানে হাড় গুঁড়োগুঁড়ি হয়ে গেছে। চিৎকার করছে সে ব্যথার কারণে। সে বলছে যে এখানে তেল কি করে আসলো, তেল এখানে পড়লো কি করে, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারলো না। সেই রাত্রেবেলায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেখানে কোনো সুরাহা অবশ্য হয়নি। পরের দিন সকালবেলায় তার হাতে প্লাস্টার হয় এবং সেটা ডান হাত ছিল। আর তার কারণে কিন্তু সে অফিসে যেতেও পারে না। আর তার হাত এতটাই বীভৎসভাবে ভেঙে গেছিল যে সহজে তার হাত ঠিক হবে না। আর তার কাজ ছিল কিন্তু অফিসে কম্পিউটার নিয়ে। আর সে কিন্তু সরকারি চাকরি করতো না, সে করতো বেসরকারি অফিসে চাকরি। এদিকে সে অফিসে যেতেও পারছে না, বাড়িতে বসে রয়েছে। আর অন্যদিকে তার শাশুড়ি মায়ের সাথে ঘটছে আবার ভৌতিক ঘটনা। শাশুড়ি মার নাকি তার শ্বাসকষ্টের প্রবলেম ছিল, সে ইনহেলার নিত। সেই দিন রাত্রে সে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে আওয়াজ পায় তার ঘরের মধ্যে নূপুর পরে কেউ প্রবেশ করেছে। এবং সে আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। সে লাইট জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কারেন্ট অফ। সেদিন ইলেকট্রিসিটি ছিল না কোনো কারণবশত। তার কাছে টর্চ লাইট ছিল, কিন্তু টর্চ লাইট যখন সে জ্বালায় তার চোখের সামনে যা দেখতে পায় সেটা দেখে তার শ্বাসকষ্ট উঠে যায়, তার প্রেশার বেড়ে যায়, খুব সমস্যা হয়ে যায়। তখন সে শ্বাস নিতে পারে না, ইনহেলারটা খোঁজে কিন্তু কোথাও পায় না। সে হঠাৎ করে দেখতে পায় তার ইনহেলার শূন্যে ভাসছে। সে অবাক হয়ে যায়, কাউকে ডাকতে পারে না, তার মুখে থেকে গোঙানির আওয়াজ আসে। কিন্তু সেই গোঙানির আওয়াজ পেয়ে তার ছেলে, ছোট ছেলে এবং বড় ছেলে ছুটে আসে সেখানে এবং দেখে মা ওরকম কষ্ট পাচ্ছে এবং তার শরীরটা খুবই অসুস্থ। আর যখন তারা সেই ঘরে প্রবেশ করে তখন তারা দেখতে পেয়েছিল হঠাৎ করে ইনহেলারটা শূন্য থেকে মাটিতে, মানে মেঝেতে এসে পড়ে। তারা ইনহেলার দেয়, কিন্তু ততক্ষণে তার মায়ের শরীর খুব অসুস্থ হয়ে পড়ে। তাকে সেই মুহূর্তেই হসপিটাল নিয়ে যেতে হয়। সে বেঁচে ছিল, প্রায় 1 সপ্তাহের মতো বেঁচে ছিল। তার মাঝখানে সে বলেও ছিল যে এরকম এরকম রাত্রেবেলা হয়েছিল, এই সমস্যা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ওই বাড়িতে কেউ আছে, তোদের শেষ করে দেবে, কাউকে বাঁচতে দেবে না। সে বয়স্ক মানুষ কিন্তু আর বাঁচেনি, সে কিন্তু হসপিটাল থাকাকালীনই কিন্তু মারা যায়। আর এদিকে এরা এখন কি করবে কিছু বুঝে পায় না। এর মাঝখানে তো খোঁজ খবর চলছেই। তার মধ্যে ওই ছেলেটির, মানে এই যে দিদি যে মারা গেছে, তার মাসি শাশুড়ি একটা খোঁজ দেয় যে একজন আছে, তাকে ডাকলে অনেক কিছু হতে পারে, কারণ আমার মেয়ের জন্য আমার ভয় লাগছে। কোনো সমস্যা হচ্ছে না আমাদের বাড়িতে, কিন্তু ভয় লাগছে, কিছু করার চেষ্টা করতে হবে। তখন একজনকে নাকি আনা হয় সেই বাড়িতে। সে নাকি সমস্ত কিছু দেখে বলে, আমি আত্মাকে মুক্তি দিতে পারবো না, কারণ এই আত্মাকে যদি আমি মুক্তি দিই তাহলে আমার পাপেরও শেষ থাকবে না। কারণ আমি ধ্যান ধরে দেখলাম যে আত্মাকে মুক্তি দিলে আমি পাপ করব। কারণ তোমরা এর প্রতি অন্যায় করেছো, এ এতটাই শক্তিশালী হয়ে গেছে, এতটাই কষ্ট পেয়েও মারা গেছে যে একে হয়তো মুক্তি দেওয়ার কেউ থাকবে না, কেউ না, কেউ পারবে না। সে তখন চলে গিয়েছিল। আর এদিকে দিনের পর দিন সেই ঘটনা বাড়িতে ঘটে যাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন,
ওদের বাড়িতে ঘর অনেকগুলো, কিন্তু একটা ঘরের মধ্যে ৩ জনে থাকছে। ছোট ভাই, ছোট ভাইয়ের বউ উপরে বেডে শুচ্ছে আর নিচে বড় ভাই শুচ্ছে। কিন্তু এইভাবে আর কতদিন? আর তারা আছে কিন্তু ঠাকুর ঘরে। কারণ ঠাকুর ঘরে থাকলে নাকি কোনো কিছু হবে না। সত্যি হয় ওরা ঠাকুর ঘরে থাকলে। কিন্তু এইভাবে তারা কতদিন এইভাবে থাকবে? আর তাই তারা কিন্তু সেই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু সেখানেও তাদের কোনো শান্তি ছিল না। তারা সবসময় তাকে দেখতে পেত, অনুভব করতে পারত, আর সবসময় স্বপ্নে আসতো যে থাক কদিন একটু ভোগ, তারপর তোদের আবার আমি ধ্বংস করব। আর এর মাঝখানে আরেকটা কাণ্ড ঘটে যায়। তার ছোট ভাই বাইক নিয়ে রাত্রেবেলা কোথাও থেকে ফিরছিল। বাড়ির কাছাকাছি, মানে যে বাড়িতে ভাড়া থাকে আর কি, তার কাছাকাছি আসার পরে তার ছোট ভাই নাকি কাউকে দেখতে পায় সামনে কেউ চলে এসছে। আর বাইকের ব্রেক তাড়াতাড়ি, মানে খুব স্পিডে ছিল তো, বাইকের ব্রেকটা মানে আটকাতে গিয়ে সেই সময় সে বাইক থেকে পড়ে যায়, তার অ্যাক্সিডেন্ট হয়। তেমন বড় কিছু হয়নি, কিন্তু হাতে অনেক লেগেছিল। আর সেই সময় তারা শরণাপন্ন হয় তাদের এক, মানে আশেপাশে এক মন্দির ছিল, সেই মন্দিরে পুরোহিতের কাছে। সেখানে গিয়ে তারা বলে এরকম তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, এরকম কাণ্ড, ভৌতিক কাণ্ড তাদের সাথে হচ্ছে, এখন তারা কি করবে। আর সেখান থেকে তাদের বলা হয়েছিল যে এর মুক্তির একটাই উপায় আছে, তোরা যজ্ঞ করবি এবং যজ্ঞে তোরা ক্ষমা চাইবি তার কাছে, এবং সেই মেয়েকে তোরা নিজের কাছে আনার চেষ্টা করবি, নিয়ে আসবি এবং তাকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করবি। আর তারা তাই করেছিল, বাচ্চাটির কাছে গিয়েছিল, কিন্তু বাচ্চাটিকে তার নতুন বাবা মা দেয়নি, কারণ তারা আইনি মতে দত্তক নিয়েছিল। এখন তারা কেন দেবে? এখন তারা খুব ভালো আছে, বাচ্চাটিকে নিয়ে খুব ভালো আছে, খুব ভালোবেসে ফেলেছে, তারা কোনো মতে বাচ্চাটিকে দেয়নি। তখন তারা আবার পুরোহিতের শরণাপন্ন হয়। সে বলে ঠিক আছে তোরা যজ্ঞ তো কর, তারপর দেখা যাক কি হয়। তখন তারা যজ্ঞ করে এবং যজ্ঞে সবাই মিলে ক্ষমা চায়। তারপরে কিন্তু যজ্ঞ সম্পন্ন হয়। আর সত্যি বলতে তারপর থেকে কিন্তু তাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। তারা বহুদিন সেই ভাড়া বাড়িতে ছিল, আর তারপর তারা আবার সে বাড়িতে ফিরে গেছে। তো সেখানে থাকার পরেও তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু তারপরে একবার স্বপ্ন দেখেছিল সেই বাড়ির সেই বড় ছেলে, যে যদি কখনো আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক সে রাখে, তাহলে কিন্তু আবার সে ফিরে আসবে, কারণ সে তাদের ক্ষমা করে দিয়েছে, আর কোনো সমস্যা ঘটাবে না। কিন্তু সে কিন্তু এখনো মুক্ত হয়নি, কারণ তাকে মুক্তি দিতে পারে একমাত্র তার ওই মেয়ে, আর কেউ না। সে মেয়ে এখন ছোট, তার পক্ষে এখনো সম্ভব নয়। আর তাই সে বলছে কখনো যেন না শুনি যে আবার কোনো অন্যায় কর্ম তোমরা করেছো। আর সত্যি তারা নাকি ভালো হয়ে গিয়েছিল। সেই বড় ছেলে নাকি তারপর দান ধ্যানে মানে মনোনিবেশ করেছিল। সে আর কখনো তার মাসিমের সঙ্গে যোগাযোগ করেনি, কখনো না। সে পুরো সন্ন্যাসী হয়ে গিয়েছিল। সে এতটাই ঠাকুর ভক্ত হয়ে গিয়েছিল, সবাই ভাবলে অবাক হবে যে এই সেই পুরুষ যে কিনা সবসময় খারাপ কর্ম করে বেড়াতো, সেই পুরুষ এতটা ঠাকুর ভক্ত, পুরো সন্ন্যাসী হয়ে গিয়েছিল। আর সে যেহেতু চাকরি করতো, তো সে টাকা পয়সা সমস্ত কিছু সে অনাথ আশ্রমে দান করতো, বৃদ্ধাশ্রমে দান করতো এবং সবাইকে দেখতো। তারপরে এতগুলো বছর হয়ে গেছে, সে মেয়েটা বড় হয়ে গেছে, সে চাকরি করছে এবং সে বিয়েও করেছে, কিন্তু সেই আত্মা হয়তো এখনো ঘুরে বেড়াচ্ছে, কারণ সেই আত্মাকে কিন্তু মুক্তি কেউই দেয়নি। কারণ সেই বাচ্চা মেয়েটি কিন্তু এখনো জানে না যে তার এই বাবা মা তার নিজের নয়, কারণ তার বাবা মা এখান থেকে কিন্তু বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে এসছিল, সমস্ত কিছু ওখানকার বিক্রি করে দিয়ে এখানে পুরো সেটেল হয়ে গেছে। তারা অবশ্য এখন আর বেঁচে নেই, কিন্তু মেয়েটি এখন সুখে সংসার করছে, চাকরি বাকরি করছে, সন্তান নিয়ে খুবই ভালো আছে। তো এই ছিল আজকের ঘটনা বন্ধুরা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সত্যি এইভাবে প্রত্যেকে তার সাজার শাস্তি পেত, তাহলে হয়তো অনেক ভালো হতো, কিন্তু এটা কি পসিবল? মনে তো হয় না। যাই হোক, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর এরকম ঘটনা যদি আপনাদের সাথে বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।